আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিক্ষার পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসগুলো যদি তোমরা মিস করো তাহলে কিন্তু পরের ক্লাসগুলো বুঝবে না। তাই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে তোমরা ভালো বুঝতে পারবে। এটা আমরা আশা রাখছি। তো চলো আমরা শুরু করি সরল সমীকরণ। পাশের ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছ তার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে দাঁড়িপাল্লা। যেকোনো দোকানে দেখতে পাবে এই জিনিসটা নিয়ে ওজন মেপে বিভিন্ন মালামাল বিক্রি করা হয়। আমরা আপাতত প্রচলিত অর্থে কোনো বস্তুর ওজন ১ কেজি, ২ কেজি এভাবেই বলি। আসলে কিন্তু ওজন ১ কেজি কথাটা ঠিক নয়। খেয়াল করে দেখবে মাপা হয় কিন্তু গ্রাম, কেজি, সংক্ষেপে কেজি এককে। কাজেই বুঝতে পারছো আসলে ওজন নয়, মাপা হয় ভর। তাহলে এটা আমরা আসলে সবাই কমবেশি ভুল করি। আমরা আসলে দোকানে গিয়ে বলি যে কেজি ওজনের এত কেজি ওজন চাল দেন, এত কেজি ওজন আলু দেন। হ্যাঁ? তো এই কথাটা ঠিক নয়। মূলত আমরা ওজন পরিমাপ করি না। মূলত আমরা ভর পরিমাপ করি। তাহলে এখান থেকে এই জিনিসটা মনে রাখবে। ভর হচ্ছে পদার্থের মোট যে পরিমাণটা সেটাকে হচ্ছে ভর বলা হয়। আর ওজন হচ্ছে পৃথিবীর কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, এগুলো বড় ক্লাসে উঠলে জানতে পারবে। সেটা মূলত হচ্ছে ওজন। তো যাই হোক আমরা এটুকু বুঝতে পারলাম যে আমরা দোকানে গিয়ে ভর পরিমাপ করে কিনে নিয়ে আসি, ওজন নয়। এই ব্যাপারটা আরো সুন্দর করে বুঝতে চাইলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্যপুস্তক বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়টা তোমাদেরকে পড়ে নিতে বলতেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো একজন দোকানদার দাঁড়িপাল্লায় বাম পাল্লায় এই যে বাম পাল্লার মধ্যে যিনি ৫ কেজি ওজনের একটি বাটখারা এবং ডান পাল্লায় কিছু পরিমাণ আলু রাখলেন। এখন প্রশ্ন করা হয়েছে এখানে কি পাল্লা দুটি সমান হয়েছে? না, সমান হয়নি। তো এখানে আলুর ওজন কতটা নির্দিষ্টভাবে বলা কিন্তু সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা মাপতে পারছি না। তাহলে আমরা বলতে পারি আলুর ওজন অজানা বা অজ্ঞাত, জানি না। তো এবার দোকানদার ডান পাল্লায় এই যে আলুর সাথে ২ কেজি ওজনের একটা বাটখারা দিলেন এবং দেখা গেল যে এতে করে এদের ওজনটা সমান হয়ে গেছে। তো এখন আলুর অজানা ওজন যদি আমরা x ধরি এবং আমরা ২ কেজির মানে একটা বাটখারা দিচ্ছি, তাহলে টোটাল এখন আলুর ওজন কত হলো? x+2 এবং এটা হওয়ার কারণে এটা দুইটাই সমান হয়ে গেছে। ঠিক আছে? সেক্ষেত্রে তখন আমরা লিখতে পারি যে x+2 = 5, অর্থাৎ এই পাল্লা সমান। তার মানে x+2 = 5। তাহলে এখানে কিন্তু আমরা x এর মানটা কিন্তু এখন বের করতে পারবো। পারবো না? পারবো। আমরা কি করতে পারি? x এর মান বের করার জন্য এখানে বা লিখবো। x টা এখানে রাখবো। 5 এখানে আছে। 2 টা এখান থেকে এই পাশে গেলে কি হয়ে গেলে? মাইনাস হয়ে যাবে। আমরা জানি যে প্লাস ইকুয়াল এর এই পাশে প্লাস থাকলে এই পাশে গেলে কি হয়? মাইনাস হয়। তাহলে অতএব x ইকুয়াল কত হচ্ছে? 5 থেকে 2 গেলে 3। তার মানে এখানে ৩ কেজি আলু আগে থেকে ছিল, ২ কেজির বাটখারা দেওয়ার কারণে সমান হয়ে গেছে। তোমরা এই পেজ আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাই আমাদের পরের যে সেটাতে চলে যাই। তো এখন এই যে আমরা লিখলাম না যে x+2 ইকুয়াল কত লিখলাম? আরো 5 লিখলাম। x+2 ইকুয়াল 5। তো এইটা হচ্ছে একটা গাণিতিক বাক্য ও সমতা। আর সমান চিহ্ন সংবলিত সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলি। তাহলে যদি মাঝখানে সমান চিহ্ন থাকে তাহলে এটার নাম কি? সমীকরণ। তাহলে এটাকে আমরা সমীকরণও কিন্তু বলতে পারছি। আচ্ছা, এরপর এখন লক্ষ্য করো যে অজানা বা অজ্ঞাত রাশি x কে চলক বলে। এটা আমরা জানি। সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো দিয়ে আমরা কি চলক ধরি, এটাও আমরা জানি। তো দাঁড়িপাল্লা এবং সমীকরণ এই ২ টা কতটুকু সমান অসমান এটা নিয়ে একটা আলোচনা দিয়েছে। আমি মূল ভাবটা তোমাদেরকে বলে দিচ্ছি যে যখন দাঁড়িপাল্লা সমান হয়ে গেছে, তার মানে এখানে একটা কিছু জিনিস দিলে এখানেও দিতে হবে যদি সমান করতে চাই। এখান থেকে কিছু বাদ দিতে হলে এখান থেকেও বাদ দিতে হবে। এটি হচ্ছে দাঁড়িপাল্লার বিষয়। ঠিক ইকুয়েশন যখন সমান, সমান হিসেবে থাকবে তখন এই পাশ থেকে তুমি কিছু x যোগ করলে এই পাশেও যোগ করতে হবে। এই পাশে বিয়োগ করলে এই পাশে বিয়োগ করতে হবে। তার মানে এখান থেকে শিখলাম সমান চিহ্ন যদি থাকে তাহলে উভয় পক্ষে আমরা সমান রাখতে পারবো। একই রকম সংখ্যা যোগ করে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে। এটা হচ্ছে মূল কথা। তো ধরো যে কথার কথা 3 + 2 ইকুয়াল হচ্ছে 5। তাহলে এই পাশে যদি 1 দাও, এই পাশে যদি 1 দাও তাহলে এদের সমান যে ব্যাপারটা এটা থাকবে। এটা কিন্তু নষ্ট হবে না। তো একই রকম জিনিস যোগ দাও, বিয়োগ দাও, গুণ দাও, ভাগ দাও, এতে করে এদের কি হবে না? যে সমান যে ছিল আগে থেকে সেখানে কোনো তারতম্য হবে না। তো এখানে দেখো x+4 = 13 এবং এখানে দেখো x+6 = 9। হ্যাঁ? এরপর এখানে লক্ষ্য করো যে 2y - 3, হ্যাঁ? 2y - 1 = হচ্ছে 5। এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেকটা সমীকরণ। কারণ আমরা জানি যে সমীকরণ হতে হলে কি হতে হবে? সমান চিহ্ন সংবলিত হইতে হবে। তো এখন দেখো, তো x, y, z সংবলিত ৫ টি করে সমীকরণ লেখো। তো এখন এটা তো খুব সহজ একটা কাজ। যেমন 3x + 2y ইকুয়াল হচ্ছে কত? 9 দিলাম। তো তুমি আরো অ্যা আ 3z + 5y = 6 দিলা।
তো এখন এখানে একক কাজটা আশা করি তোমরা এখন পেরে ফেলবে। এখন সমীকরণ সম্পর্কে আমরা আরও জানি। তোমাদের অনেকের মধ্যেই সমীকরণ সম্পর্কে প্রশ্ন আছে। তাহলে চলো একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। তো মনে করো স্বপ্নিল মিতার চেয়ে 2 বছরের ছোট। যদি মিতার বয়স x হয়, তাহলে স্বপ্নিলের বয়স কী হবে? 2 বছর কম x থেকে, তাই না? তো এখন ধরো স্বপ্নিলের বয়স 12 বছর। তাহলে আ এখন ধরো স্বপ্নিলের বয়স 12 বছর। তাহলে x - 2 ইকুয়াল কী হবে? 12 হবে, তাই তো? যেহেতু বলছি যে আমরা 12, তাহলে যদি স্বপ্নিলের বয়স যদি 12 হয়, তাহলে x - 2 ইকুয়াল তো 12 হওয়া উচিত, তাই না? যেহেতু আমরা বলছি যে মিতার বয়সের চেয়ে 2 বছর কম আছে স্বপ্নিলের বয়স। তাহলে এটাই স্বপ্নিলের বয়স। এখন আমরা পরে জানলাম স্বপ্নিল থেকে যে স্বপ্নিলের বয়স হচ্ছে 12। তাহলে এখন এখানে এক্সটা কি ছিল? মিতার বয়স ছিল, তাই না? তো মিতার বয়স বের করা যাবে না। তাহলে 12 + 2, তাহলে মিতার বয়স 14। তাহলে দেখো 2 বছর কম হচ্ছে স্বপ্নিলের বয়স। তো এরপরে এখন আসো, এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। এখানে এই ছকটাতে বলছে যে x এর বিভিন্ন মানের জন্য x - 2 এর মানগুলো বের করে ছকটি পূরণ করি। তো যদি x এর মান 2 হয়, হ্যাঁ? তাহলে x - 2 = 0। x এর মান 3 হলে 3 থেকে 2 গেলে 1, 4 থেকে 2 গেলে 2। তাহলে এই ছকটা আশা করি তোমরা পূরণ করতে পারবে। জাস্ট x এর জায়গায় এইভাবে। এভাবে লিখবে যে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে লিখবে। ছকগুলো তুমি যদি লিখতে চাও এভাবে লিখতে পারো। গ্রাফ করেও ছকটা পূরণ করতে পারো, আবার এভাবেও করতে পারো যে যখন x = 5, অতএব x - 2 = 5 - 2 = হচ্ছে 3। তাহলে এখানে 5 হলে এখানে তখন কি হবে? তাহলে এইভাবেই মূলত ছকটা পূরণ করতে হবে। তো এরপরে টেবিলে খালি ঘরগুলো পূরণ করো, এটা তোমরা করে ফেলবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে চলন বীজগাণিতিক এই রাশি বৃহত্তর, ক্ষুদ্রতর চিহ্ন এগুলোর মাধ্যমে কি প্রকাশ করা যায়। যেমন ধরো কথার কথা আমি লিখলাম 3x + 2y, ঠিক আছে? বৃহত্তর 19, ঠিক আছে? এইটার মানটা হচ্ছে 19 এর চেয়ে বড়, ঠিক আছে? যেমন x এর মান যদি আমি ধরি কি 5 ধরি, তাহলে 3 × 5 + 2 ইন্টু ধরো y এর মান আমি 6 ধরলাম। তাহলে কত হচ্ছে? 3 × 5 = 15 + 6 = 12। তাহলে দেখো তো 12 আর 15 তো কত হচ্ছে? 5 × 2 = 7, 27। 19 এর চেয়ে বড়। তাহলে শুধু কি এই 2টা মানের জন্যই এটা সত্য? মানে শুধু কি আমরা এই যে 5 আর 6 বসাইলেই কি 19 এর চেয়ে বড় হবে? নাকি আরো অন্য কিছু বসিয়েও 19 এর চেয়ে বড় করা সম্ভব? অনেক কিছু বসিয়ে সম্ভব। তাহলে এই যে যখন আমরা ইকুয়াল দিই, যেমন আমি ধরো যে 3x প্লাস কি বললাম? 2y বললাম। হ্যাঁ, 3x অথবা ধরো ছোট করে দিই, বুঝাই আগে। x + 5 = কথার কথা আমি 9 বললাম। তাহলে দেখো তো x এর মান কি? x এর মান যদি কি হয়? 4 হয়, তবেই কেবল 9 হওয়া সম্ভব, তাই না? তাহলে x এর নির্দিষ্ট মানের জন্য এটা ইকুয়াল। কিন্তু এখানে কি x আর y এর মানটা ফিক্সড থাকা জরুরি? না। এটা অনেক কিছুর জন্য সত্য হইতে পারে। x এর মান 6 দিলে, 7 দিলে, 8 দিলে, 9 দিলে, 10 দিলে, যাই দাও না কেন 19 এর চেয়ে বড় হবে। তাহলে আমরা ইকুয়াল যে চিহ্নটা, সেটাকেই শুধু সমীকরণ বলবো। যখন আমাদের এই রিলেশন সিম্বলগুলো বসবে এগুলো, তখন এটাকে আমরা সমীকরণ বলবো না। এটাকে সমীকরণ বলা যাবে না। তো এই হচ্ছে বিষয়। আমরা এই বিষয়গুলো অলরেডি বলেছি। এখন এখানে একটা ছক আছে। তো এখানে দেখো বলছে যে x + 20 = 60, বীজগাণিতিক সম্পর্ক এটা একটা, তাই না? তো কেন বীজগাণিতিক সম্পর্ক? কারণ এখানে অজানারও প্রতীক আছে। আমরা আগের অধ্যায়ে শিখে আসছি। তো এখানে x + 20 বীজগাণিতিক একটি সম্পর্ক। আমরা জানি যে যদি অজানা প্রতীক থাকে তাহলে এটাকে বীজগাণিতিক সম্পর্ক বলবে। যদি না থাকে তাহলে পাটিগণিতীয় সম্পর্ক। আর এখানে অজ্ঞাত রাশি বা চলক কি? তাহলে এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে x। আচ্ছা, সমীকরণ হলে টিক দাও আর না হলে ক্রস দাও। জি হ্যাঁ, এটি সমীকরণ। কেন বলো তো? কারণ সমান চিহ্ন থাকলেই সমীকরণ হবে। যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য করো। তো এখানে আমরা বলবো যে যখন সমান চিহ্ন থাকবে, ইকুয়াল চিহ্ন থাকবে, তখন এটি কি? তখন এটি সমীকরণ। কারণ এখানে x এর নির্দিষ্ট মানের জন্যই কেবল কি হবে? এই গাণিতিক বাক্যটি সত্য হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x এর নির্দিষ্ট মানের জন্য গাণিতিক বাক্যটি সত্য হবে। গাণিতিক বাক্যটি সত্য হবে। এই কথা আমরা লিখে দেব যে x এর নির্দিষ্ট। তুমি দেখো শুধুমাত্র x এর মান 40 হলেই এই যে এটা ইকুয়াল হচ্ছে। কিন্তু যদি এই জিনিসটাতে আবার দেখো, এটাতে বৃহত্তর আছে। তা 2z বৃহত্তর 14।
তাহলে দেখো তো আমি যেখানে জেডের মান 8 দেই, জেডের মান কি দেই একটু আমি করে দেখাই তোমাকে। তো 2z বৃহত্তর হচ্ছে কত, 2z হচ্ছে বৃহত্তর হচ্ছে 14। তো দেখো জেডের মান যদি আমি কি দিই, জেডের মান যদি আমি 8 দিই তাহলে কত হয় 16, এটা কি 14 এর চেয়ে বড় না? যদি 9 দিই 2 into 9 18, তাহলে এটা কি 14 এর চেয়ে বড় না? তাহলে অনেক মানের জন্য এটা সত্য হবে। তাই এটা হচ্ছে কি এখানে চলক হচ্ছে জেড। আচ্ছা সমীকরণ হলে ঠিক দাও, এটা সমীকরণ নয়। কারণ কি অজানা সরি আমাদের বৃহত্তর চিহ্ন আছে। কেন কারণটা কি বলবো, যে জেড এর বিভিন্ন মানের জন্য বাক্যটি সত্য, আমি এটা লিখে দিলাম না। কি লিখবা, যে জেড এর বিভিন্ন মানের জন্য গাণিতিক বাক্যটি সত্য হবে। তাই এটি কি, তাই এটি বীজগাণিতীয় সম্পর্ক হলেও এটি কি নয়, এটি সমীকরণ নয়। তো আশা করি তুমি বুঝতে পেরেছো বা তোমরা বুঝতে পেরেছো। তো মোটামুটি বিষয়টা আশা করি ক্লিয়ার। তো একই রকমভাবে এটা কি, এটা একটি গাণিতিক বীজগাণিতীয় গাণিতিক সম্পর্ক এবং এটি একটি সমীকরণ। এটি সমীকরণ নয়, এটি সমীকরণ, এটি সমীকরণ। দেখো এইটা হ্যাঁ 0, তো হ্যাঁ এটাকে আমরা সমীকরণ বলতে পারবো, অসুবিধা নেই। এরপর হইতেছে এটা কি, এটাও সমীকরণ। তাহলে ইকুয়াল থাকলে সমীকরণ, ইকুয়াল না থাকলে সমীকরণ নয়। এখানে বলেছে যে কমপক্ষে 5টি বীজগাণিতিক সম্পর্ক হাতে লিখে ছকটি পূরণ করে তা উপস্থাপন করো। তো এখান থেকে 5টার কথা বলছে তোমাদেরকে। তো না, তোমাদেরকে বলছে অনুরূপ ছক তৈরি করতে বলছে, করার পরে তোমাদেরকে এরকম ছকের মতো করে ব্যাখ্যা দিতে বলছে। তো আজকের পর্বটি আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও বা পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো, আমাদের ফেসবুক পেজটি ফলো করো এবং ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে তোমার পড়াগুলো কিন্তু ওখানে তুমি দিতে পারো এবং তোমার বন্ধুদের সাথে তুমি পড়াশোনা শেয়ার করতে পারো। বিদায় নিচ্ছি সহজে শিক্ষা একাডেমিক বিহারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।